সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকচরদনী মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা সকলেই অবগত আছো যে করোনা বর্তমান বিশ্বে একটি মহামারী ব্যাধি, আর এই ব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্যই বাংলাদেশ সরকার গত মার্চ মাস থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছেন, যে কারণে তোমাদের অনেক পড়াশোনার ক্ষতি হয়েছে, তাই না বন্ধুরা? নিশ্চয়ই ক্ষতি হয়েছে। আর তোমাদের দিকেই দৃষ্টি রেখেই সরকার অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন, যাতে করে তোমরা এই অনলাইনের সুবিধা ঘরে বসেই পেতে পারো। যাই হোক, এবারে আমরা মূল পাঠের আগেই আমার পরিচয় দিচ্ছি। আমি বিকাশ চন্দ্র হালদার, সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা, তালুকচরদনী মাধ্যমিক বিদ্যালয়, পাথরঘাটা, বরগুনা। আজকের পাঠের বিষয় শ্রেণী নবম ও দশম, বাংলা প্রথম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠ শুরুর পূর্বেই একটি ভিডিও দেখে নেব। এই ভিডিওর মাধ্যমে আমরা আজকের পাঠের বিষয় কি এটা অবশ্যই তোমরা বলতে পারবে। চলো বন্ধুরা, আমরা একটা ভিডিও দেখে নেই। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? বাংলাদেশের একটা নদ, তাই না? বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং নদ, যে নদের সাথেই জড়িয়ে রয়েছে বাংলাদেশের একজন বিশিষ্ট কবির নাম। তোমরা অবশ্যই এই নদ দেখেই বুঝতে পারবে যে আসলে আজকের পাঠের বিষয় কি হবে। তা দেখি পরবর্তী। তাহলে আমরা সকলেই বলতে পারি যে আজকের পাঠ হচ্ছে কপোতাক্ষ নদ। আর কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। ছবিতে আমরা দেখতে পাচ্ছি কপোতাক্ষ নদের সুন্দর একটা দৃশ্য। তাহলে আমরা এর শিখন ফল, এরপরে রয়েছে শিখন ফল। আমরা এই কবিতা পাঠ শেষে কি কি শিখতে পারব? সনেট কি তা ব্যাখ্যা করতে পারবে, কবির জীবন বৃত্তান্ত ব্যাখ্যা করতে পারবে, শুদ্ধ উচ্চারণ করে কবিতা আবৃত্তি করতে পারবে, কপোতাক্ষ নদের মূল ভাব বর্ণনা করতে পারবে। এরপরে কবি পরিচিতি। আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানব, তার জীবন, তার কর্ম সম্পর্কে আমরা বিস্তারিত জানব। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। তার 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তখন থেকেই তার নামের সাথে মাইকেল শব্দটি যোগ হয়। কাব্যগ্রন্থ মাইকেল মধুসূদন দত্তের অমর কাব্য মেঘনাদ বধ। এছাড়াও কাব্যগ্রন্থ রয়েছে তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা, ব্রজঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী, নাটক, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী।
কবি 1873 সালের 29শে জুন পরলোক গমন করেন। এই মোটামুটি আমরা কবি সম্পর্কে জানলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি সনেট। সনেটের বৈশিষ্ট্য: 14 চরণ, প্রতি চরণে 14 অক্ষর, প্রথম 8 চরণ অষ্টক, শেষ 6 চরণ ষষ্ঠক। কপোতক্ষনাথ কবিতায় চরণান্তিক মিল ক খ ক খ ক খ খ ক, গ ঘ গ ঘ গ ঘ। নিচে চিত্র লক্ষ্য করো। নিশা, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি নিশা। তাহলে তোমরা বলতে পারবে নিশা অর্থ কি? নিশা অর্থ হচ্ছে রাত্রি। এরপরে রয়েছে শতত। পরে চিত্র দেখতে পাচ্ছি যে শতত, শততা মানে একজন মাঝি নৌকা বেয়ে চলেছে। তা তোমরা বলতে পারবে শতত অর্থ কি? শতত অর্থ হচ্ছে সর্বদা। এরপরে রয়েছে বিরলে। বিরলে একজন লোক খুব নীরবে বসে আছেন। এর থেকেই আমরা বুঝতে পারছি যে বিরলে অর্থ একান্ত নিরিবিলি পরিবেশ। এরপরে রয়েছে ভ্রান্তি। ভ্রান্তি মানে ভুল। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি কবিতার অংশবিশেষ: সতত হেনত তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। অর্থাৎ কবি যশোর জেলা কপোতক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। সেই জন্মভূমির নদের কথা মনে পড়ে, তাই একা নিরিবিলিতে বসে ভাবে। পরের চরণের রয়েছে সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে, জুড়ায় একান ভ্রান্তির ছলনে। এর অর্থ তিনি সেই নদকে স্বপ্নে দেখেন, শুনতে পান সেই নদের কলকল ধ্বনি, তার কান জুড়িয়ে যায়। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। বলতে কবি বুঝিয়েছেন অনেক দেশ নদ নদী তিনি দেখিয়েছেন, কিন্তু জন্মভূমির এই নদ যে মায়ের স্নেহ ডোরে তাকে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে ভুলতে পারছেন না। পরের চরণগুলোতে রয়েছে আর কি হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপে সাগরের দিতে, বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে। অর্থাৎ কবির মনে সন্দেহ জাগে, আর কি এই নদের দেখা পাবেন? প্রজা যেমন রাজাকে কর দেয়, তেমনি কপোতক্ষ নদের কাছে তার সমিনতি বন্ধুভাবে তাকে তিনি যেন স্মরণ করেন। এর পরের চরণগুলোতে রয়েছে বঙ্গজনের কানে শখে 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 সখারিতে নাম তার, এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীত। অর্থাৎ কপোতক্ষনাথ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর নিকট ব্যক্ত করে তার গানের মাধ্যমে,
কবিতার মাধ্যমে। সংক্ষিপ্ত আলোচনা। এরপরে কপোতাক্ষ নদ কবিতাটি চতুর্দশপদী কবিতা থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অতুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি বিদেশে বসে তার জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে পড়ে। দূরে বসেও কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির মতো নদী তিনি দেখেননি। সেখানে মায়ের আদর, ভালোবাসা রয়েছে, তার মনের কথা, গানের কথা যা বঙ্গবাসীর কাছে ব্যক্ত করতে চান। এরপরে দলীয় কাজ। আর কি হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে। বলতে কবি কি বুঝিয়েছে? এটা তোমাদের বাড়ির কাজ। কেমন? এখন আমরা মূল্যায়নে যাব, যে দেখি তোমরা কে কি বলতে পারো। এই পাঠ শেষে আমরা এতক্ষণ যে পাঠ নিয়ে আলোচনা করছি, এ থেকে তোমরা কি শিখতে পেরেছো সেই মূল্যায়ন এখন। প্রথমে কপোতাক্ষ নদ কবিতাটি কবির কোন কবিতাবলী থেকে গৃহীত হয়েছে? এখানে 4টা অপশন রয়েছে। পদ্মাবতী, চতুর্দশপদী, বীরঙ্গনা, শর্মিষ্ঠা। সঠিক উত্তর এখানে রয়েছে যে চতুর্দশপদী কবিতা। 2 নম্বর অপশন, কপোতাক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন? 4টা অপশন, ফ্রান্সে, ইংল্যান্ডে, ইতালিতে, আমেরিকা। সঠিক উত্তর হবে ফ্রান্সে। 3য় প্রশ্ন, তিনি দূরে বসে নদীর কি শুনতে পান? কান্না, জোয়ারের শব্দ, কলকল ধ্বনি, না হৃদয়ের কাতরতা? সঠিক উত্তর কলকল ধ্বনি। কবি কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর রাজশাহী, যশোর, বরিশাল, ঢাকা। সঠিক উত্তর হবে যশোর। এরপরে বাড়ির কাজ। এখানে বাড়ির কাজ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একটা প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালায় ঘেরা একটা বাড়ি এবং পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। এখন এর থেকে তোমাদের বাড়ির কাজ, তোমার বাড়ির নিকটবর্তী নদী বা খাল সম্পর্কে 200 শব্দের মধ্যে একটি রচনা লিখবে। এটাই তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে? ধন্যবাদ। আর পাঠ শেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেই আজকের এখানে শেষ করছি।